হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা এক নতুন গল্প নিয়ে এসেছি। ভাগবতীয় গল্প শুনতে আপনাদের খুব ভালো লাগবে। একটু হাস্য গল্প, তবে ভাগবত সম্বন্ধে গল্প খুব কাজে লাগবে আপনাদের। কথা শুরুর আগে বলছি, আমাদের এই গৌড়ীয় বার্তা চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যদি আপনাদের গৌড়ীয় বার্তার হরিকথা শ্রবণ করে ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে কমেন্টসে বলবেন। আমরা যতটুকু চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা একটি বিশেষ কথা নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব, একজন প্রশ্ন করেছে যে আপনারা গড়িয়া মঠের সাধু, আপনারও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, আর বাইরে যারা লীলা কীর্তন করে থাকে বা নামযজ্ঞ করে থাকে তারাও একই হরে কৃষ্ণ কীর্তন করে থাকে, তাহলে আপনারা বলেন যে নামযজ্ঞ শ্রবণ করতে নাই কেন? সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। প্রথমেই বলেছে ভাগবতে, চৈতন্য ভাগবতে বলেছেন, সনাতন গোস্বামীকে, রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন মহাপ্রভু, হে রঘুনাথ দাস, তোমার যদি ভজন সাধন করতে হয়, ভাগবত পাঠ শ্রবণ করতে হয়, তাহলে মহাপ্রভু তাতে কি বলছেন যে ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে। যদি তোমার ভাগবত অধ্যয়ন করতে হয়, ভাগবত শিখতে হয়, তাহলে বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত কথা আলোচনা করতে হয় বা শিখতে হয়। তো আমরা যদি হরি কথা আলোচনা করি বা হরি নাম করি, তাহলে হরি নাম করারও কিছু বিধি নিয়ম রয়েছে। যেখানে সেখানে যাত্রার কাছে হরি কথা বা হরি নাম বলতে নাই। তো যারা নামযজ্ঞ করে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা নামযজ্ঞ করে তাদের কোনো নিয়ম নিষ্ঠা নেই। কারণ স্কন্দ পুরাণে বলছেন যে অবৈষ্ণবের মুখে হরিকথা যদি শ্রবণ করা যায়, সেটা সর্প অচিষ্ট যথাপয়। সাপ যদি দুধ পান করে, সেই দুধটা যদি কোনো ব্যক্তি পান করে, তাহলে কি হবে? ওই ব্যক্তি মৃত ঘোষণা হবে, মারা যাবে। তো যারা অবৈষ্ণব, তাদের মুখে যদি নাম কীর্তন শ্রবণ করা যায় বা শোনা যায়, তাহলে তাদের জীবনে যত ভজন সাধন রয়েছে বা যদি কোনো পুণ্য থাকে, সেগুলো সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। এই জন্য অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করতে নাই। তো যারা লীলা কীর্তন করে থাকেন, তারা কি শুদ্ধভাবে হরিকথা বলেন, কীর্তন করেন? কীর্তন করেন না। তাদের নিয়ম নিষ্ঠা নেই। কীর্তনে বসে কীর্তন করতে করতে হয়তো 8-9 জন এক দলে থাকে, 5 জন কীর্তন করলো, 3 জন বাইরে চলে গেল, বাইরে গিয়ে বিড়ি টানলো, বাথরুম করলো, বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়ে জল ব্যবহার করে না, ওই অবস্থায় এসে কলকাতা বাজে কীর্তন করে। পান খায়, কীর্তনে মাঝে মাঝে চা খায়। তো এদের মুখে, এরা অবৈষ্ণব, এদের মুখে হরিকথা শ্রবণ করতে নাই। তারপরে কিছু কিছু কীর্তনিয়াগণ রয়েছে, তাদের মনোবৃত্তিটা অন্যরকম। কেমন? তারা আসে তো কীর্তন করার উদ্দেশ্যে যে 3 ঘন্টা কীর্তন করব,
তাদের টাইম থাকে হাতের দিকে, কখন 3 ঘন্টা পূর্ণ হয়। কারণ 3 ঘন্টা পূর্ণ হইলে এখানকার কীর্তন করে আবার আরেক জায়গায় আমাকে কীর্তন করতে যাইতে হবে, বা এখানকার কাজ সেরে আমাকে অন্য জায়গায় আরেকটা কাজ করতে হবে। তো এই কাজটা কোনোরকম করে দিয়ে ওই কাজটা আমাকে ধরতে হবে। তো তাদের কথা বলা হয়েছে, তাদের চিত্তবৃত্তিটা কেমন হয়। তো একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। 2 ভাই ছিল, জাতিতে তারা মুসি, অর্থাৎ চামড়ার কাজ করে। একজনের নাম হচ্ছে হরিদাস, আরেকজনের নাম হচ্ছে গুরুদাস। ওদের প্রত্যেক দিনের ব্যবসা হলো, জাতিতে মুসি তো চামার, ওই করে চামড়া ছেলে, আর অন্যান্য সময় কীর্তন করে বেড়ায়, এই লীলা কীর্তন করে বেড়ায়। তো একদিন অঘ্রাণ মাসে তো বেশিরভাগ কীর্তন হয়, কার্তিক অঘ্রাণ মাসে ঠান্ডার সময় নামযজ্ঞ হয়। তো এই ঠান্ডার সময় 2 ভাই কীর্তন করতে যাচ্ছে, খোল করতাল নিয়ে বা তাদের আরও সামগ্রী নিয়ে কীর্তন করতে যাচ্ছে। তো রাস্তায় তারা যাচ্ছে একটা সব চিন্তা ভাবনা নিয়ে যে অমুক জায়গায় কীর্তন করতে যাচ্ছি, কিন্তু তাদের চিত্তটা কোথায় রয়েছে চিন্তা করুন। রাস্তা দিয়ে যাচ্ছে আর রাস্তার এক ধারে ঘাসের উপরে একটু গরু শুয়ে রয়েছে, একদম মরার মতন শুয়ে রয়েছে। মানে সারা রাত ঠান্ডাতে গরুটা এমন ঠান্ডা হয়ে গেছে, কাবু হয়ে গেছে যে তার শরীরে নড়ার মতন কোনো ক্ষমতা নাই। আর ওই 2 ভাই হরিদাস আর গুরুদাস কীর্তন করতে যাচ্ছে, আর রাস্তার মধ্যে দেখতে পেল যে একটা গরু মরে পড়ে আছে। যে যেখানে যাক না কেন, যার যার স্বভাব সেইখানেই যাবে, কেউ তার স্বভাব বাড়িতে রেখে যাবে না। ওরা যে কীর্তনে যাচ্ছিল, ওরা যে জাতিতে চামার, সে চামারের ব্যবসাটাকে ওরা ছেড়ে যাচ্ছিল ওখানে, স্বভাবটা না সঙ্গেই নিয়ে যাচ্ছিল। ওই জন্য দেখতে পেল কি গরুটা মরে গেছে। তাই 2 ভাই আলোচনা করছে, ভাই আমরা তো কীর্তনে যাচ্ছি, কয় টাকার পাবো? তো এই যে গরুটা মারা গেছে, নড়েও না চড়েও না কিচ্ছু না, তো একে যদি আমরা ছুলে নিয়ে চামড়াটা বিক্রি করতে পারি তাহলে 2 দিকে পয়সা আমাদের কামাই। তো তাহলে এখন কি করা যায়? এখন আমরা কীর্তনে যাচ্ছি, কীর্তনের টাইম হয়ে গেল। তখন 2 ভাইয়ের মধ্যে এক ভাই বলছে, ঠিক আছে তাহলে তুমি, গুরুদাস হরিদাসকে বলছে, হরিদাস যেহেতু বড় ভাই তাই বড় ভাইকে বলছে, তাহলে তুমি কীর্তনে যাও, তুমি কীর্তনে গিয়ে আসরটাকে শুরু করো, জয় বন্দনা দিয়ে শুরু করতে থাকো। ততক্ষণ আমি বাড়িতে গিয়ে মানে অস্ত্রপাতি নিয়ে এসে গরুটাকে চামড়া টামড়া ছুলে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আসি। হরিদাস বলছে, খুব ভালো কথা। হরিদাস চলে গেল কীর্তন খোল করতাল টতাল নিয়ে চলে গেল কীর্তন করতে। কীর্তন করছে, নাম মানে জয় ডর দিচ্ছে, আর শুধু রাস্তার দিকে তাকাচ্ছে কখন ওই ভাই সুসংবাদটা নিয়ে আসে। কাজ কত দূর হলো আর কি, ওই দিকে রয়েছে, কীর্তন করছে, খোল করতাল বাজাচ্ছে, কিন্তু মন রয়েছে গরুর দিকে, কত দূর কাজ হয়। আর এদিকে গুরুদাস কী করলো, বাড়িতে গিয়া এবার অস্ত্রপাতি সব নিয়ে আসলো, কাটাকাটি করা অস্ত্রপাতি নিয়ে আসলো। তো গরুটাকে ভালো করে দেখলো, গরুটা নড়ে চড়ে না। তো শেষবারের মতন কী করলো, গরুর লেজটা ধরে টান দিল, দেখি গরুটা মরছে না জীবিত আছে। আর যেমনি গরু লেজটা ধরে একটু টান দিল, গরু অমনি লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লো, আর দাঁড়িয়ে গরুটা ওখান থেকে চলে গেল। গরু ছোলা আর হইল না। আর ওদিকে তো হরিদাস তো চিন্তা করতেছে, এত দেরি যখন হচ্ছে তাহলে কাজটা বুঝি সাকসেসফুল। আর তো গুরুদাস এলো কীর্তনে, এসে এখন তো কীর্তন ভঙ্গ করে দিয়ে বা বাদ দিয়ে তো জিজ্ঞাসা করতে পারে না যে ভাই কত দূর কী কাজ হলো, তাহলে তো ধরা পড়ে গেলে তো পিটানি দিবে। জাতিতে সামার এদিকে কীর্তন করে বেড়াচ্ছে, সাধুগিরি করা হচ্ছে,
দাঁড়াও, পিটনি খাবে। যাতে পিটনিও না খায় আর কাজটা যাতে সুসম্পন্ন হয়, তার জন্য হরিদাস একটি রচনা তৈরি করলো, সঙ্গে সঙ্গে লাইন শ্লোক তৈরি করলো। কি শ্লোক? গুরুদাসকে বলছে হরিদাস, হে গুরুদাস, কি হইল তোমার কাজ? হ্যাঁ, গুরুদাসকে বলছে, হে গুরুদাস, কি হইল তোমার কাজ? এত লোকের সামনে তার বলতে পারে না, ও গুরুদাস, তুমি যে গরুটা শুনতে গেছিলে ওটা কি কাজ হয়েছে, এই কথা তার বলতে পারে না। তাই ইনডাইরেক্টলি বলছে, হে গুরুদাস, কি হইল তোমার কাজ? এখন শ্রোতাবৃন্দরা চিন্তা করছে, বাপরে বাপ, এতদিন ধরে ওই যে গড়িয়া মঠের পাশে প্রাণগোপাল বসাক আছে, তার বাড়িতে নামযজ্ঞ হয়, এত শুনেছি, কিন্তু এমন নামযজ্ঞ শুনি নাই রে বাবা। এত কীর্তনিয়ারা কীর্তন করেছে, কিন্তু এমন কীর্তন শুনি নাই। হে গুরুদাস, কি হইল তোমার কাজ? এত সুন্দর, বাহ, ভালোই তো। আর এদিকে গুরুদাস উত্তর দিচ্ছে, ভাইকে তার বলতে পারে না, ভাই যে কাজে গেছিলাম ওই কাজটা হলো না, গরু তো আমরা মরে গেছে, কিন্তু ধরতেই তো লাফায় উঠলো, এইভাবে তার বলতে পারে না। তাই গুরুদাস উত্তর দিচ্ছে, দাদা হরিদাস শোনো, পুছুর ধরিতে লাফায় উঠিল, খাইতে লাগিল ঘাস। হ্যাঁ, গুরুদাস উত্তর কি দিল? পুছুর ধরিতে লাফাইয়া উঠিল, খাইতে লাগিল ঘাস। শ্রোতাবৃন্দরা তো আরো হাততালি দিচ্ছে, বাহ, এত সুন্দর কীর্তন জীবনেও শুনি নাই, বাপের জন্মে শুনি নাই। পুছুর ধরিতে লাফাইয়া উঠিল, পুছ মানে লেজ, লেজ ধরা মাত্রই গরুটা লাফ দিয়ে উঠলো, আর লাফ দিয়ে উঠে কি করলো, গরুটি ঘাস খাইতে শুরু করলো। অর্থাৎ হরিদাসকে বলছে, গরুটা মরে নাই, গরুটা জীবিতই ছিল, ঠান্ডার কারণে চুপচাপ ছিল। এই শ্লোকগুলা শুনে শ্রোতাবৃন্দরা ওই হরিদাস আর গুরুদাসকে সাবাসা দিচ্ছে, হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছে, এত সুন্দর তোমরা কীর্তন করছো, এরকম কীর্তন কোনোদিনও শুনি নাই, আগামী বছরের জন্য তোমার বুকিং রইল আমার বাড়িতে। এইভাবে করে সবাই সাবাসা দিচ্ছে। তো বর্তমান যুগের কীর্তনিয়ারা এইভাবে লোককে আকর্ষণ করে, আকর্ষণ করার জন্য কত কিছু অ্যাক্টিং করে, চোখের জল ভাসিয়ে দিচ্ছে, বা কত সুন্দর প্যান্ডেল বানিয়ে কেশিও পেট আর কত মিউজিক্যাল জিনিস নিয়ে কীর্তন করে লোককে আনন্দ প্রদান করে। আনন্দ প্রদান করে ঠিকই, কিন্তু তাদের কোনো মঙ্গল হয় না, এখানে অমঙ্গলই হয়ে থাকে। যেমন এই গুরুদাস আর হরিদাসের, এই হরিদাস আর গুরুদাসের ওই কীর্তন যদি শোনে, তাদের কি মঙ্গল হবে? মঙ্গল হবে না, টাইম পাস হবে, নষ্ট, শুধু সময়গুলোকে নষ্ট করা। এই জন্য যাকে তাকে দিয়ে বা যেখানে সেখানে হরিকথা বলতে নাই, বা হরিকথা করাতে নাই, কীর্তন করাতে নাই। এই জন্য শুদ্ধ বৈষ্ণব যারা, তাদেরকে দিয়ে ভাগবত পাঠ বা কীর্তন বা অন্যান্য অনুষ্ঠান করাবেন, তাহলে সে কর্মটা সাকসেসফুল হবে। আমাদের পর্বতগড়িয়া মঠ থেকে শুদ্ধভাবে অন্নপ্রাশন, তারপরে শ্রাদ্ধাদি বা বিবাহ অনুষ্ঠান এগুলো করানো হয়। যদি আপনাদের বৈষ্ণবতে করানোর ইচ্ছা থাকে, তাহলে পর্বতগড়িয়া মঠে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।